মাননীয় সদস্যবৃন্দ, যাদের নোটিশ গৃহীত হয় নাই 2 মিনিট করে তারা বক্তব্য রাখছিলেন, এখনও 3 জন সদস্যকে দেওয়ার স্কোপ রয়েছে। আমি এখন আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মাজেদুর রহমান, গাইবান্ধা 1, দয়া করে বক্তব্য রাখুন। মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2। মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16। ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ 7। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার যে নোটিশটা ছিল সেটা ছিল যে ত্রিশালের ব্রহ্মপুত্র নদী ত্রিশালের উপর দিয়ে যে অববাহিকা গেছে, সেইখানে আপনার একটা বিশাল জনগোষ্ঠী চরে থাকে। তাদের বাচ্চাদের স্কুলে পড়াশোনার জন্য তাদেরকে আসতে হয় নদী ভেঙে। আমরা সেই বালিপাড়া ইউনিয়নের চর মাদাখালী এবং আমাদের যে মেইনল্যান্ড বালিপাড়া ইউনিয়ন, এই বরাবর আমরা একটা ব্রিজ আশা করছি এবং একই সাথে আমাদের অন্যতম বৃহত্তম একটা ইউনিয়ন, এটা হচ্ছে ধানীখোলা ইউনিয়ন, 1 নম্বর ইউনিয়ন। এই ইউনিয়নের ঢোকার মুখের যে ব্রিজ, সেই ব্রিজটা বহুদিনের পুরানো এবং এই ব্রিজেরও সংস্কার করতে করতে এখন আর সংস্কারের অবস্থা নাই মাননীয় স্পিকার। সেজন্য ওইখানে একটা নতুন ব্রিজ করার জন্য আবেদন জানাচ্ছি এবং একই সাথে আমাদের বালিপাড়া ইউনিয়নে একটা পুলিশ ফাঁড়ি দরকার। সেখানে 4টা উপজেলার সংযোগস্থল, সেখানে আমি একটা পুলিশ ফাঁড়ির জন্য আবেদন জানিয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2 নাই। মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6 নাই। মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1 নাই। মোহাম্মদ আনিসুর রহমান, পরবর্তী বক্তা মাদারীপুর 3 নাই। মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1। মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মোহাম্মদ মাসুম মুস্তাফা, নেত্রকোনা 5। মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4। SM রফিকুল ইসলাম, গাজীপুর 3। খন্দকার আবু আশফাক, ঢাকা 1। জনাব রফিকুল ইসলাম, গাজীপুর 3 আছেন, বক্তব্য রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদীয় দলের নেতাকে ধন্যবাদ জানাই আমার গাজীপুর 3 এলাকার যারা আমাকে সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং প্রয়াত দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং জুলাই আগস্টে যারা শহীদ, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা শ্রীপুর এবং গাজীপুর সদর, এটা গাজীপুর 3। এখানে একটা ভিন্ন ধর্মীর সমস্যা। অত্র এলাকার প্রায় 42,313 একর গ্যাজেটভুক্ত জমি আছে। এই গ্যাজেটভুক্ত একই দাগে ব্যক্তিগত ভূমি এবং বন বিভাগের জমি রয়েছে একই দাগে, যার মধ্যে মাত্র 16,474 একর জমি হলো বনভূমির এবং 25,836 একর জমি ব্যক্তি মালিকানাধীন। এই জমি মালিক যারা আছে তাদের CS, RS, SA ইত্যাদি রেকর্ডভুক্ত জমি তাদের,
যা জমিতে তারা তাদের বাড়ি ঘর নির্মাণ করতে পারে না, গ্যাজেটভুক্ত হওয়ার কারণে ক্রয় বিক্রয় করতে পারে না, ভূমি উন্নয়ন কর দিতে পারে না, ফলে সরকার ভূমির রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের খামখেয়ালি ভূমি নীতির কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আমি আশা করি যে এই অবস্থা থেকে মুক্তি দিতে হলে আপনার বন বিভাগ, বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় যৌথভাবে একটু উদ্যোগ নিলে এই অবস্থা থেকে আমার নির্বাচন এলাকার জনগণ, নিরীহ মানুষ মুক্তি পাবে। আমি অনুরোধ করব যে একটি ডিমার্কেশনের মাধ্যমে বন বিভাগের ভূমি এবং ধন্যবাদ। 2 মিনিটের বক্তব্যের সময় শেষ হয়েছে মাননীয় সদস্যবৃন্দ। এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের মনোযোগ আকর্ষণ 31 বিধিতে যেসব নোটিশ আমি গ্রহণ করেছিলাম সে সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু 3 জনের মধ্যে 2 জনই এখন উপস্থিত নাই সংসদে। মাননীয় সদস্য মোহাম্মদ জিন্না কবির মানিকগঞ্জ থেকে নির্বাচিত সদস্য, আপনি কি আছেন সংসদে? জিন্না কবির আছেন? জি জি, আপনি আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই পবিত্র সংসদে প্রথমবারের মতো কথা বলার আগে এই সংসদে বাংলাদেশের ভোটারদের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে এই হাউজে এসেছেন তাদের সবাইকে আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ 1, ঘিওর, দৌলতপুর, শিবলয় 3টি উপজেলা, এই 3টি উপজেলার সকল মানুষের পক্ষ থেকে আজকের যার নেতৃত্বে দীর্ঘ 15টি বছর আন্দোলন সংগ্রাম করে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, আমি আমার পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে সেই বিপ্লবী প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সহিত, মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি মানিকগঞ্জের এই 3টি উপজেলায় বিগত 15 বছর মানুষের ভাগ্যের কোনো পরিবর্তনের জন্য কোনো কাজ হয়নি। 22টি ইউনিয়ন, 3টি উপজেলা, তার 8টি উপজেলায় প্রতি বছর এই 8টি উপজেলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রাকৃতিক দুর্যোগ, প্রতি বছর বন্যায়, প্রতি বছর ঝড়ে, প্রতি বছর অগ্নিকাণ্ডে এই এলাকার প্রান্তিক মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করে, প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তারা জীবনযাপন করে, তবু হার মানে না। আমার এই হাউজে আজকে মাননীয় স্পিকারের মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে আমার আহ্বান থাকবে, এই 3টি উপজেলার প্রায় 4 লক্ষাধিক মানুষের জীবনকে সুন্দর সার্থক করার জন্য পরিকল্পিতভাবে পদ্মা যমুনা নদীকে স্থায়ী শাসন করে বিস্তীর্ণ চর এলাকাকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে এই এলাকা সহ পুরা মানিকগঞ্জ সহ সকল মানুষের কর্মসংস্থান, উন্নত চিকিৎসা, উন্নত পড়াশোনা এবং যোগাযোগের ব্যবস্থা করার জন্য আমি আজকের এই হাউজে আহ্বান জানাচ্ছি মন্ত্রী মহোদয়কে এবং স্পিকারের মাধ্যমে আমি জানাচ্ছি, আসুন আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্যের একটি স্লোগান ছিল, জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন, এই কর্মসূচির মধ্য দিয়ে আমি চাচ্ছি আমার এলাকার এই তৃণমূল এবং প্রান্তিক মানুষের মাঝখান দিয়ে আমরা এটাকে সারা বাংলাদেশে তুলে ধরতে চাচ্ছি। বিএনপি জনগণের সাথে ছিল, জনগণের সাথে থাকবে, জনগণকে পাশে রাখবে, এই স্লোগানটা বাস্তবায়ন করার জন্যই আমার এই নির্বাচনী এলাকার 3টি উপজেলার প্রায় 5 লক্ষাধিক মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য এই পদ্মা যমুনাকে স্থায়ী শাসন করে আগামীতে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার আহ্বান আমি এই হাউজের মাধ্যমে, আপনার মাধ্যমে আমি মন্ত্রী পরিষদে তুলে ধরতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার জন্য। যদি সুযোগ দেন আমি 2 মিনিট আরেকটি কথা তুলে ধরতে চাই। আর দরকার নাই, আপনি নিয়ম হলো যে নোটিশটা আপনি দিয়েছেন সেটাই পড়বেন, কিন্তু এর মধ্যে আপনি অনেক বক্তব্য রেখেছেন। ধন্যবাদ, অনুগ্রহ করে বসেন। মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্না কবির, উনি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে 71 বিধিতে যে মনোযোগ আকর্ষণ করেছেন সেজন্য আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমি মাননীয় সংসদ সদস্যকে অবগত করছি, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাসামারা, বাঘুটিয়া, চরকাঠারি ইউনিয়নের পাশ দিয়ে যমুনা নদী এবং শিবালয় উপজেলার অরোয়া ইউনিয়নের মধ্য দিয়ে পদ্মা নদী ও শিবালয় এবং তেওতাই ইউনিয়নের মধ্য দিয়ে যমুনা নদী প্রবহমান। সাধারণত প্রতি বছর বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে নদী ভাঙন সংঘটিত হয়। এই প্রেক্ষিতে ইতিপূর্বে 2024-25 অর্থ বছর সহ অন্যান্য সময়ে ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের মাধ্যমে দৌলতপুর উপজেলাস্থ যমুনা নদীর বাম তীরে 3 কিলোমিটার এবং বাগুটিয়া বাচামারা প্রকল্পের আওতায় 650 মিটার অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজ ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে মাননীয় স্পিকার। পাশাপাশি ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় বিভিন্ন ফেজে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ বাজার এলাকায় 2 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়িত হয়েছে। আপনার জ্ঞাতার্থে আরও জানাচ্ছি, শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের ভাটি অংশের বরুরিয়া গ্রাম ও সোলার প্ল্যান্ট এলাকা পদ্মা নদীর ভাঙন রক্ষার্থে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় সোলার প্ল্যান্ট ও বরুরিয়া গ্রাম পদ্মা নদীর ভাঙন হতে রক্ষাকরণ শীর্ষক প্রকল্পটি 29 মার্চ 2026 তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ে যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। উক্ত প্রকল্পে সংশ্লিষ্ট স্থানের 1.6 কিলোমিটার প্রাক প্রতিরক্ষামূলক কাজের সংস্থান রয়েছে। এছাড়াও ভাঙন রোধ বিবেচনায় সরকার সচেষ্ট রয়েছে বিদায় ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ফেজ 3 প্রস্তাবিত প্রকল্পের আওতায় 4 কিলোমিটার অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পদ্মা ও যমুনা নদীর তীর বাম তীরে শিবালয় ও দৌলতপুর উপজেলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে কারিগরি সম্ভাব্যতার বিষয়টি বাস্তবতার আলোকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ওনাকে আশ্বস্ত করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য এস এ জিন্না কবির একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই হাউজে দাঁড়িয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যদি ঠিক প্রান্তিক পর্যায় থেকে, আমরা যদি তৃণমূল থেকে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য 31 দফার বাস্তবায়নের মাধ্যমে তুলে নিয়ে আসি, তাহলে হয়তো আমরা অল্প সময়ের মধ্যে বিপ্লবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো অল্প সময়ের মধ্যে। বর্ষা আগত, ইতিমধ্যে আমার এই 3টি উপজেলার পাটুরিয়া ঘাট গুরুত্বপূর্ণ একটি ঘাট, এই ঘাট এলাকা সংসদের সময় ঘাট এলাকা সহ ভাঙ্গন শুরু হয়েছে। আশা করি এই ভাঙ্গনকে জরুরি ভিত্তিতে রোধ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় ব্যবস্থা নেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনি জিজ্ঞাসা করবেন মাননীয় মন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি? দ্যাট ইজ দ্য ওয়ে টু আস্ক এ কোশ্চেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে যে ইমার্জেন্সি ওয়ার্কের কথা দৃষ্টিতে এনেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমরা যাচাই বাছাই করে খুব শীঘ্রই যেন ইমার্জেন্সি ওয়ার্কে নিয়ে আসতে পারি, সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আশ্বস্ত করছি, উনি যদি দয়া করে একটি ডিউ লেটার দেন তাহলে আমার জন্য আরেকটু সুবিধা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দুটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে 71 বিধিতে আলোচনা করা সম্ভব হলো না। জিএম নজরুল ইসলাম সাতক্ষীরা 4 এবং মাসুম মোস্তফা নেত্রকোনা 5, তাদের এই প্রস্তাবটি উত্থাপিত হলো না। এখন জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব বিধি 62।
আমি কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয় মুলতবি প্রস্তাবের আওতায় 30/3/26 তারিখে সন্ধ্যা 6:55 প্রাপ্ত নোটিশটি নিষ্পত্তি করব। এই নোটিশটি দিয়েছেন নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। নোটিশের বিষয় জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিবর্তনের বিষয় প্রস্তাব সম্পর্কিত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি কী হবে সে বিষয়ে সংসদ মুলতবি করে আলোচনা হওয়া প্রয়োজন। কার্যপ্রণালী বিধির 65 বিধি অনুসারে আমি মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে তার মুলতবি প্রস্তাবটি উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি 62 বিধিতে জুলাই সনদের উপর আলোচনার জন্য এই প্রস্তাবটা উত্থাপন করার অনুমতি চাচ্ছি। প্রস্তাবটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 যেমন আমার জীবনের মাথার মনেই, 17 বছর কষ্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই অগাস্ট বিপ্লবের যে জুলাই জাতীয় সনদ, সেটাও আমাদের মাথার মনে। সদস্য, আপনি একজন অভিজ্ঞ সংসদ সদস্য, এই পর্যায়ে আপনি কেবল নোটিশটি পড়তে পারেন। নোটিশটি পড়েন, পরে বক্তব্য দেওয়ার সুযোগ জুলাই জাতীয় সনদ 2025, নোটিশটি পড়ুন। জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয়ে প্রস্তাব সংক্রান্ত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি কী হবে সেই বিষয়ে সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি 62 বিধি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। কার্যপ্রণালী বিধির 65(2) বিধি অনুযায়ী সংসদের অনুমতি পাওয়া মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে সংসদে কাজের অবস্থা বিবেচনা করে মঞ্জুরি তারিখ হতে 3 দিনের মধ্যে যথাশীঘ্র স্পিকার কর্তৃক ধার্য দিনে ওই দিনের সর্বশেষ বিষয় হিসাবে অনধিক 2 ঘণ্টা কাল প্রস্তাবটি আলোচিত হবে। সেই হিসাবে আমি আগামী 5 এপ্রিল 2026 তারিখ রোজ রবিবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল মাননীয় সদস্য জনাব জয়নুল আবদিন ফারুকের এই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এই প্রসঙ্গে এটিও একটু বলতে চাই, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে 53 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চের একজন সদস্য মুলতবি প্রস্তাব এনেছেন। যাই হোক, 5 তারিখে এটি নিয়ে আমরা বিবেচনা করব। মাননীয় মন্ত্রী, হি ভেরি মাচ বিলংস টু দি ট্রেজারি বেঞ্চ। হতে পারে, নিশ্চয়ই। আমি আর কথা বলতে চাই না। আইন প্রণয়নের জন্য মুলতবি প্রস্তাবে জন্য উনি অনুমতি প্রার্থনা করেছেন। যেহেতু গতকালকে আমরা একটা দিয়েছি, সেই জন্য এটা দেওয়া হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় 31/3/2026 তারিখে প্রাপ্ত নোটিশটি নিষ্পত্তি করব। নোটিশটি দিয়েছেন চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। নোটিশের বিষয় রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন প্রসঙ্গে বাংলাদেশে বর্তমানে প্রায় লক্ষ লক্ষ মিয়ানমারের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা ও সংঘাত সত্ত্বেও শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরত পাঠাবার জন্য অতি সত্বর ব্যবস্থা নেওয়া দরকার। 1982 সালের মিয়ানমারের নাগরিকত্ব আইনে
রোহিঙ্গাদেরকে নাগরিক হিসাবে স্বীকৃতি দিতে অস্বীকার করা হয়েছে। এর ফলে 1990 সালে এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহে তাদের উপরে নির্যাতন, জাতিগত নিধন ইত্যাদি ঘটনার জন্ম হয়। আপনারা অবহিত আছেন যে মুলতবি প্রস্তাব সাম্প্রতিককালে সংগঠিত কোনো বিষয়ের উপর হতে হয়। এটি অনেক পুরনো বিষয়, মুলতবি প্রস্তাবের আওতায় আসে না। এই পরিপ্রেক্ষিতে কার্যপ্রণালীবিদের 63E বিধি অনুসারে বিষয়টি সাম্প্রতিক কোনো নির্দিষ্ট ঘটনার মধ্যে যেহেতু সীমাবদ্ধ নয়, এ কারণে মাননীয় সদস্যের মুলতবি প্রস্তাবের নোটিশটি গ্রহণ করা হলো না বলে দুঃখিত। এমনকি মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে এখন উত্থাপনীয় কাগজপত্র। আমি এখন সংসদ কাজে বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141(3) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশনের 2025 সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী এমপি, প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংক্রান্ত সংসদীয় কার্যের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141(3) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2025 সালের বার্ষিক প্রতিবেদন মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা শুরু হবে। প্রথমেই বক্তব্য রাখার জন্যে আমি মোহাম্মদ মমিনুল হক, চাঁদপুর 5, তাকে বক্তব্য রাখার জন্যে আহ্বান করছি। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাইতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান সংসদ নেতা জনাব তারেক রহমানকে। তিনি আমাকে 2008, 2018 এবং 2026 সালে মহানী জাতীয় সংসদে মনোনয়ন দিয়ে আমাকে এই সংসদে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা হাজীগঞ্জ শাহরাস্তির জনগণকে, সর্বোপরি 5,26,000 ভোটারকে। এখানে 158টি সেন্টারের ভিতরে প্রতিটি কেন্দ্রেই ধানের শীষকে বিজয়ী করেছেন এবং 1,85,000 ভোট দিয়ে 1,10,000 ভোটের ব্যবধানে আমাকে সংসদে পাঠানোর জন্য আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই। তিনি তার আপৎকালীন সময়ে বাংলাদেশের সংবিধানকে রক্ষা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য দৃঢ়পরতা ব্যক্ত করে তিনি এই সংসদে বক্তব্য দিয়েছেন। তিনি সমালোচনা করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আগামী 5 বছরের সফলতা কামনার জন্য তিনি দোয়া করেছেন। মাননীয় স্পিকার, 1971 সাল আমার চেতনা, 2024 সাল আমার বিশ্বাস। 1971 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে, সেই সময় আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার মা 7 সন্তানের জননী। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার প্রয়োজনে বাজারে গিয়েছিলেন। সেই সময় রাজাকার আলবদর বাহিনী আমার বাবাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। সূর্য অস্তগামী মাগরিবের নামাজের সময় আমার মা নামাজ শেষ করে দুহাত তোলে বিদ্বন্ন ভাষায় সেদিন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন তার স্বামীকে রক্ষা করার জন্য। মায়ের কন্দনরত অবস্থায় আমরা সকল সন্তানরা মাটিতে লুটিয়ে পড়ি। সেই দুঃখময় স্মৃতি রাত্র গভীর হইতে হতে একসময় বাবা ফিরে আসে। এই দুঃখময় স্মৃতি আজও আমরা বহন করে চলছি। মাননীয় স্পিকার, আপনি সহ এই দেশের মানুষের রক্তের বিনিময়ে
এবং আপনাদের যুদ্ধের কারণে আমরা আজকে স্বাধীন হয়ে দেশটি পেয়েছি। সেই জন্য আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের প্রতি আমরা সশ্রদ্ধ সম্মান জানাই। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের জাতীয় সনদ বাস্তবায়নের দফা 4 এবং 5-এর আলোকে 16 বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সংগ্রাম এবং আন্দোলন করেছে তার একটি ফিরিস্তি দিতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 থেকে 2015 সাল পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছিলেন। সেই সময় বাংলাদেশের আমরা এমন একটা পরিস্থিতিতে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান অফিসে 2 মাস অবরুদ্ধ ছিল। সেই সময় আমাদের প্রিয় আমাদের আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। লাখো লাখো জনতার জানাজা উপস্থিতিতে আমরা ওনাকে দাফন করি। এরপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে আপোষ করেননি, দেশবাসীকে উদ্ধার করেছেন, আমাদের সবাইকে রেখে তিনি চলে গেছেন। আমরা তার বেহেশত কামনা করি। মাননীয় স্পিকার, 2008 সালে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের সময় আমি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ছিলাম। সেই সময় আমার নেতৃত্বে 22 জন নেতা শাহাদাত বরণ করেছে। একইভাবে 2024 সালে আমার নির্বাচনী এলাকার 4 জন নেতা শাহাদাত বরণ করেছে। 2টি শাহাদাতের বিষয়ে 2 রকম রিওয়ার্ড করা হয়েছে। যেহেতু জুলাই সনদের 4 এবং 5 দ্বারা 16 বছরের দীর্ঘকাল ধরা হয়েছে, সেই জন্য 2024 সালে সকল শহীদ পরিবার 25 লক্ষ কোটি টাকা পেয়েছে। কিন্তু যে সময়ে আমরা আন্দোলন করেছিলাম সেই সময় 22 জন নেতা আমার এলাকায় শাহাদাত বরণ করেছে, কিন্তু তাদের পরিবার কষ্ট ক্লিষ্টে জীবনযাপন করে। আমি আজকে মহান সংসদে অনুরোধ করব সকল শহীদকে সমমর্যাদা দিয়ে একেবারে 25 লক্ষ টাকা দিয়ে ওই কষ্ট ক্লিষ্ট পরিবারগুলিকে সহযোগিতা করার জন্য। তার পাশাপাশি অনুরোধ করব, আপনি সহ বহু নেতা কর্মী দীর্ঘ 16 বছর জেল যাপন করে তার পরিবার একেবারে গরিব হয়ে গেছে। সেই জন্য যারা জেল জুলুম হুলিয়া মামলা নিয়ে তারা কর্মহীন অবস্থাতে তাদের জীবনযাপন করেছে, সকলকে রিওয়ার্ড করা হোক। মাননীয় স্পিকার, আপনি এমন একজন ভাগ্যবান ব্যক্তি, এই সংসদে আপনার 7 বার প্রবেশ করেছেন। আপনার এই কাল সময়ে এই সংসদটির যিনি স্থপতি ছিলেন মার্কিন স্থপতি লু আইকন, তিনি যদি জানতেন এই সংসদে মানুষের বিরুদ্ধে আইন পাশ করে মানুষকে শাসনের নামে শোষণ করা হবে, তাহলে তিনি এই সংসদ ভবনটি এভাবে তৈরি করতেন না। সেই সময় একটি মিথ্যাচার করা হয়তো বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি রাজাকার, অথচ আমাদের দলটি গঠনের তার অনেক পরে। সেই জন্য মাননীয় স্পিকার, আমরা একটি দুঃখের সহিত বলতে চাই, স্বৈরাচার পতনের পর বাংলাদেশ জামাত ইসলাম যে তির্যক ভাষায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সহকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে কুৎসা রটনা করেছে, এর তীব্র নিন্দা জানাই। বলতে চাই, এই নির্মমতা কারবালার প্রান্তরে পোরাত নদীর তীরে সেই সময়ে সীমার বাহিনী এজিক বাহিনী যেভাবে হোসাইনের উপরে যে নির্মমতা করেছে তাকেও হার মানায়। মাননীয় স্পিকার, সুজলা সুফলা রূপসী ইলিশের জেলা চাঁদপুর, আমি সেই জেলার সন্তান। 74 কিলোমিটার একটি নদী দিয়ে আমাদের জীবন জীবিকা এখন পর্যন্ত প্রবাহমান রয়েছে। এখানে আমরা 26 লক্ষ লোক বসবাস করি। এখানে 85,000 হেক্টর জমি চাষ করতে হয়, কিন্তু আমাদের নদীটি শুকিয়ে যাচ্ছে। আমরা দিন দিন বিভিন্নভাবে আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আজকে মহান সংসদকে অনুরোধ করব যেন চাঁদপুরকে একটি ক্যাপিটাল ডেজিংয়ের মাধ্যমে এই নদীর নাব্যতা ফিরিয়ে আনে। মাননীয় স্পিকার, আমাকে আর 1 মিনিট সময় দিলে। মাননীয় সদস্য 1 মিনিট বলুন, ঘড়ির দিকে তাকিয়ে বলুন, 1 মিনিট পরে মাইক অফ করে মাননীয় দেওয়া হবে। স্পিকার, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের মাদক। আমরা যে আইনের আওতায় এখন মাদককে নিয়ন্ত্রণ করছি, কোনো অবস্থাতে এই মাদককে নিয়ন্ত্রণ করা যায় না। সেই জন্য আজকের এই সংসদে উপস্থাপন করতে চাই, অবশ্যই যারা মাদক প্রস্তুতকারী এবং বিপণনকারী তাদেরকে নন বেলেবল সেকশন দিয়ে দীর্ঘমেয়াদী সাজা দিয়ে আমাদের দেশকে মাদক মুক্ত করার জন্য আমি এই মহান সংসদে উপস্থাপন করছি। আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব আমির এজাজ খান, খুলনা 1, সময় 6 মিনিট। ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি 17 বছর ফ্যাসিস্ট
সরকার যে অত্যাচার নির্যাতন জুলুম খুন গুম করেছেন অকপটে, সেটা তিনি স্বীকার করেছেন এই জাতীয় সংসদে।